বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে, একদিকে জনতা আর একদিকে দখলদার অবৈধ হাসিনা সরকার আর পোশাক ছাড়া গুন্ডা বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে শুক্রবারে কমপক্ষে ৬২ জন নিহত হয়েছে, মোট নিহত ১০৫ জন ফরাসি সংবাদপত্রের বরাতে। আজ ডাকা হয়েছে কারফিউ। কারফিউ সকল স্বৈরাচারের শেষ অস্ত্র। কৌয়া বলছে কৌয়া কৌয়া, ওই যে কৌয়া কৌয়া, এদিকে সে কৌয়া সাউন্ড দেন, জোরে দেন, আরো জোরে দেন। হয়েছে কৌয়া কইছে যে দেখা মাত্র নাকি গুলি করা হবে, তো করা তো হবেই। এরশাদ পড়ার আগেও কারফিউ জারি করেছিল, আমি তখন ছাত্র ছিলাম, ওই আন্দোলনের একজন নেতা ছিলাম ছোটখাটো। তো কারফিউ ভেঙে আমরা রাজপথে নামছিলাম। আমি নামতে পারিনি কারণ আমাকে মাইরে সুতাই দিছিল, আমার পাটা ভেঙে দিছিল, আমি তখন পলা বেড়াচ্ছি, বাট আমার সহযোদ্ধারা রাস্তায় নামছিল। কারফিউ হইতেছে শেষ পদক্ষেপ, আর কারফিউ ভাঙা হইতেছে সরকারের পতন। ওই কারফিউ ভাঙলে সরকারের পতন হয়। বাংলাদেশের সব আর্মিও যদি কারফিউ এনফোর্স করতে নামে, তাইলে এক এক শহরে 500-র বেশি আর্মি দিতে পারবে না। আমরা এক এক শহরে 5 লক্ষ লোক নামাইতে পারবো। আমার উপদেশ দেওয়া মানায় না। বাংলাদেশের তরুণেরা আমাদের প্রজন্মের চাইতে সাহসী আর আমাদের প্রজন্মের চাইতে বীর, তারা এই কারফিউ মানবে না। সেনাবাহিনীর সদস্যদের কইতেছি, আপনাদের অফিসারেরা যখন এই যে পিলখানায় অসহায়ভাবে মৃত্যুবরণ করতেছিল, আপনাদের ডাকিছিল, আপনাদের যাইতে দেওয়া হয় নাই। পিলখানার অফিসারদের সাহায্যে কি বেসামরিক প্রশাসন আসছিল? আসে নাই। পুলিশ এসেছিল? আসে নাই। পুলিশের উপরে জনগণের ক্ষোভ কেন আপনারা জানেন না? কেন পুলিশ মার খাচ্ছে? আপনারা এসছেন পুলিশের গায়ের কাদা আগ বাড়ায় নিজের গায়ে লাগাইতে লজ্জা লাগে না? রাস্তায় নামলে তো গুলি করতেছে গত 2 দিন থেকে। কারফিউ এসে বেশি কি করবে? আগেও কারফিউ ছিল, আর্মির গুলিতে কি বেশি ব্যথা লাগে নাকি 2 বার মরে আর্মির গুলিতে? একবারই মরে তো। হাসিনার কারফিউ এর খেতা বুড়ি, তোর কারফিউ বাংলাদেশের তারুণ্য। হাসিনার কুত্তারা কেন এমন বেপরোয়া জানেন? কারণ জানে এরা এত অত্যাচার করছে যে বাংলার মানুষ এদের পাইলে কি করবে সেটা ভাবতে এরা শিউরে হয়ে উঠতেছে। আর এই একটা দেশে তো এই লেভেলের ফোর্স অ্যাপ্লাই করে শাসন করা যায় না। হাসিনার নাই ভোটের বৈধতা, শাসন করার মতো কোনো বয়ান নাই। শাসন করতে তো বয়ান লাগে, একটা কথা বলে তো শাসন করতে হয় যে আমি কেন শাসক, কেন মানুষ আমার কথা শুনবে। ওর কথা কেউ শুনে না। এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা, সেটার গোয়া নিজেই মারছে। আর একটা বানিয়েছিল উন্নয়ন, সেটাও লুটপাট এমন করছে যে সেটার গোয়া নিজেই মারছে। রিজার্ভ শূন্য। তো তাইলে ক্ষমতায় থাকার মিনিমাম কোনো কারণ আছে? তার না আছে বৈধতা, না আছে কোনো বয়ান। ওর কথা পাবলিকে তো শুনে না। ওর ছবির উপরে লাইন ধরে ঢাকার রাস্তার তরুণরা সার্চার করে পেশাব করে দেয়। দুনিয়ায় কোন শাসক এত ঘৃণা পায় নাই তরুণদের কাছ থেকে। আর এর ক্ষমতায় রাখাই লাগবে ইন্ডিয়ায়। দেখছেন তো ইন্ডিয়ান ছাত্রদের নিয়ে গেছে ফিরে ইন্ডিয়া, মৈত্রী ট্রেন বন্ধ করেছে। কেন? বাংলাদেশে অন্য দেশের ছাত্ররা পড়ে না, ওরা ফিরে এলো না কেন? চোরের মন পুলিশ পুলিশ। ইন্ডিয়ান মিডিয়ায় চোর হাসিনার আরেক সাক্ষী গাছ কেটে আসছে বিনা সিক্রি, 111 একজন কারিগর, আরেক ডাইনি। সে হাসিনা ছাপাই দিতেছে, কইতেছে এটা জামাত আর শিবিরের উস্কানিতে হচ্ছে। হাসিনা খুব ভালো মাইয়া, সে সন্ধ্যার পরে বাইরে থাকে না, আর তাহাজ্জুদ করে হাত মুখ ধরে করতে বসে। The country Bangladesh has been without quotas for 6 years. So now to go back and blame Sheikh Hasina that the instigation seems to have been by the political participation. Immediately after that press conference, the violence escalated hugely. The escalation was that representative of Shibir is the students' wing of the Jamaat-e-Islami, had probably entered the protest and were trying to take control of it. As a result of that, the students' wing of the Awami League, the Bangladesh Chhatra League, also entered the protest and were clashing with each other. A lot of the killings had taken place because of that. And of course, the police also were there. But so I'm trying to say that please let us not at this point either wholly condemn Prime Minister Sheikh Hasina or wholly say that the students are entirely right and Sheikh Hasina. So it is a situation which has come up where there has been instigation. We do know that the BNP were regretting immensely that they did not participate in the elections earlier this year, and as a result they are completely cut off from the political center.
ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মুক্তিযুদ্ধের সামনের কাতারে ছিল, সব ছাত্র নাকি মুক্তিযুদ্ধ করবার গেছিল, তাই সে বিস্মিত হয়েছে, এটা যাই না যে তারা নিজেরা নিজেদেরকে রাজাকার কইছে। এটা হইতেছে ইন্ডিয়ান ইতিহাস। ও মাতারি জানে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 ছাত্রের মধ্যে একজন গেছিল কিনা মুক্তিযুদ্ধের সন্দেহ আছে, পুরাই খোলা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্লাস হয়েছে, পরীক্ষা হয়েছে। হ্যাঁ, মাদ্রাসাগুলো বন্ধ ছিল বরং। তাও শুনেন কি কইছে, কারণ আছে, কারণ হচ্ছে বিনা স্বীকৃতি যত হাসিনার ক্যাম্পেইন করবে, হাসিনার উপরে বাংলাদেশের মানুষ তত বিলা হবে। It is absolutely unbelievable to see that students of universities like Dhaka University and others, Dhaka University students were at the core of the liberation war in 1971. The students of Dhaka University were the ones who were the first to go ahead and become Muktijuddhas and take up arms and be trained and to go and fight the Pakistani genocide. And to think that their descendants are now going to say that we are Rarakars, it is really something quite unbelievable. It looks much more as if they are being instigated to be so. তো এই ভিডিও রেকর্ড করার আগে দেখলাম যে মধ্যরাতে কোটা সংস্কারের 3 নেতারে নিয়ে হাসিনার মন্ত্রী আলোচনা করছে। তো কোটা সংস্কারের এই নেতারা যদি মনে করে যে শহীদের রক্তের উপর দিয়ে আপোষের বৈধতা বা ক্ষমতা তাদের আছে, তাহলে তারা মনে রাখুক যে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলনে সীমিত নাই, এটা হাসিনাকে মুক্ত করার গণযুদ্ধে পরিণত হয়েছে। বাংলাদেশের মায়েরা দেখেন কেমনে এসে নামছে, দেখেন। বাংলাদেশের ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হইতে না চাইলে এই ধরনের কাজ থেকে তারা যেন বিরত থাকে। হাসিনার পদত্যাগ ছাড়া কেউ মাঠ ছাড়বে না। আর এই গণযুদ্ধ থামানোর ক্ষমতা কোটা সংস্কার আন্দোলনের নেতাদের নয়, বিপ্লব থামানোর সাধ্য কারণ নয়। ফাইনালি পুলিশ, বিজেপি আর আর্মিকে বলি, আমরা ভদ্র জন্য পাইয়া বসছেন। হ্যাঁ, আমরা হাসিনার মতো খানদানি জাউরের নাচের জন্য পাইয়া বসছেন। আপনাদের সাথে হাসিনার মতো ডিল করলে ভালো হবে, তাহলে সোজা থাকবেন। হ্যাঁ, আমরা অনেকেই কয় যে আপনি এত মুখ খারাপ করে গালি দেন কেন, জসমিন দেশে জদাচার, মুজিব ওই যে মুজিব ওই যে ওই যে ওই যে ওই যে আরে ওই যে সোরাদি বডিগার্ড, ওই কইছিল জাউরাদের সাথে ডাবল জাউরামো করতে হয়, তাছাড়া হারা লাগে। আসেন আপনারা দেখায় পুলিশ বিডিআর এর গুলি করা নিয়ে হাসিনা কি বলছিল। হাসিনার দলের লোক পুলিশের গুলি খায় খুব বেশি হলে 20 জন মারা গেছে আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে, আরো কম হবে, 20 জন হওয়ার কথা না। তারপরে কি বলছিল এবং সেটা তার বইয়ে লেখা আছে, দেখেন দেখেন, সবাই মিলে দেখেন এটা। দেখেন, পুলিশ বিডিআর সেনাবাহিনীকে বলবো আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণের বিরুদ্ধে বন্দুক তুলবেন না, বাংলাদেশের জনগণ তাহলে আপনাদের রেহাই দেবে না। সঙ্গে সঙ্গে বলতে চাই, পাকিস্তানি সেনাবাহিনী তাদের পরিবার পরিজনকে পাকিস্তানে রেখে এসেছিল, কিন্তু আজকের পুলিশ বিডিআর সেনাবাহিনীর আত্মীয় স্বজনেরা বাংলার গ্রামে গঞ্জে বাস করে। এদের আত্মীয় স্বজনের ঠিকানা খুঁজে বের করুন, দেখেন কি লিখছে, সতর্ক করে দিন, হুঁশিয়ার করে দিন। আর যদি এদেশের মানুষের বুকের উপরে গুলি চালানো হয়, আর যদি এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, আপনাদের প্রতি আমার আহ্বান, প্রতিশোধ নেবেন। দেখেন, অনেক রক্ত দিছি, আর রক্ত দিতে চাই না, লাশের বদলে লাশ চাই। বাংলার মানুষ বারবার মার খাবে, বারবার বুকে রক্ত দেবে, তা হতে পারে না। আবেদন থাকলো, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হন, স্বৈরাচারের দালালদের উপযুক্ত শাস্তি দিয়ে দেবে। এই ভাষায় কথা বললে ভালো হইতো। হ্যাঁ, আমরা যদি বলতাম, আমরা এটা বলবো না যে আত্মীয় স্বজনের উপরে চড়াও হইতে, আমরা বলবো যারা গুলি করছে তাদের উপরে চড়াও হইতে, তাদের যেন না ছাড়া হয়। রাস্তায় যদি আমাদের সহযোদ্ধাদের উপরে যে সমস্ত পুলিশ, যে সমস্ত র্যাব, যে সমস্ত বিজিবি, এমনকি যে সমস্ত আর্মি গুলি চালাবে, তাদেরকে ধৈরা রাস্তাতে আমরা সাইজ করে দেবো। এটা লিখছিল হাসিনা সামরিকতন্ত্র গণতন্ত্র বইয়ে, অনলাইনে পাওয়া যায়, হিসাবছে লুকায় ফেলে নাই। তারপরে কত খানদানি যাওরা হাসিনা কয় যে আমরা নাকি লাশের রাজনীতি করি। দেখেন, তো আপনারা কি চান আপনাদের সাথে হাসিনার ভাষায় কথা বলি? আমাদের দোষ দিতে পারবেন না, তোর সাথে কইয়াই দিচ্ছে যদি এই ভাষায় কথা বলি। হ্যাঁ, এটা বৈধতা পেয়ে গেছে। যাই হোক, নামছেন নামছেন, যদি গুলি করেন আমাদের সহযোদ্ধাদের উপরে, তাহলে কলে খবর আছে। হ্যাঁ, বাংলাদেশে পুলিশ যেভাবে ঘৃণিত, আর্মি সেভাবে ঘৃণিত হয়ে যাবে, করে দিলাম। প্রিয় দেশবাসী, এই কারফিউ
স্বৈরাচারী সরকারের শেষ পদক্ষেপ, এটা মনে রাখেন, যেন চিরস্থায়ী ভাবে আমাদের স্বপ্ন, আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া যায়। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই স্বৈরাচার তার সর্বশেষ অস্ত্র কারফিউ ব্যবহার করছে, তখনই জনগণের শক্তি তাকে পতনের পথে নিয়ে গেছে। তাই এই কারফিউ ঘোষণা একই সাথে হাসিনার পতনের ঘণ্টার ধ্বনি। আমাদের সামনে আছে একটা অনন্য সুযোগ, এমন একটা মুহূর্ত যা ইতিহাসে বারে বারে ফিরে আসছে। যদি আজ আমাদের ভয় ভেঙ্গা একসঙ্গে রাস্তায় নামি আর এই কারফিউ ভাঙি, তাহলে সরকারের পতন নিশ্চিত। আমি জানি আপনারা নির্ভয়ে লড়াই করতেছেন। আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখাইছে যে কোন শক্তি, কোন স্বৈরাচারী শাসন, কোন দমন পীড়ন আমাদের মুক্তি স্পৃহাকে দমাইতে পারে না। আজ আমরা আবার সেই শিক্ষাকে স্মরণ করতে চাই। আমাদের সকলকে একসঙ্গে এই অন্ধকারের শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। হাসিনাকে তার ফ্যাসিবাদী শাসনের বর্বর নিপীড়নের মূল্য দিতে হবে। প্রিয় দেশবাসী, আজ আমাদের প্রয়োজন সাহস, ঐক্য, দৃঢ় সংকল্প। আসেন আমরা সবাই রাস্তায় নামি, আমাদের কণ্ঠস্বরে মুক্তির আকাঙ্ক্ষা উচ্চারণ করি, আমাদের দাবি হাসিনার পদত্যাগের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াই। এই কারফিউ ভাঙা মানে শুধু রাস্তায় নামা না, এইটা আমাদের স্বাধীনতার প্রতীক, এটা আমাদের মুক্তির প্রতীক, এটা একটা নতুন ভোরের সূচনা। আসেন আমরা সবাই একসাথে হই, আমরা একসঙ্গে এই কারফিউ ভাঙি, আমরা রাজপথে রাষ্ট্রের মালিক সেই জনতার শক্তি প্রদর্শন করি। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে জানাই দিই যে আমরা ন্যায়ের পথে, এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা, নাগরিক এবং মানবিক অধিকার কাইরে নেওয়া কোনোভাবেই সম্ভব না। ইনকিলাব জিন্দাবাদ।